This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনৈতিক নেতাদের বললাম না, এই কথার খেলার থেকে এন্টারটেইনিং আর জাস্ট কিচ্ছু হয় না। কি সুন্দরভাবে এই শুভেন্দু অধিকারী বলে দিলেন যে বন্দুকটা আটকে গেছিল, সেটাতেও কাটমানি ছিল। ভাবা যায় কিসের সঙ্গে তারা কি যোগ করে দিতে পারেন। তবে কুণাল ঘোষ যেটা বললেন বা যেটা ফিরহাদ হাকিম বললেন, এই যাবতীয় বিষবৃক্ষ ওই বাম আমলে তার বীজ পোতা হয়েছিল বা তখনই একটু ডালপালা মেরেছিল। এবার সেই সব বিষবৃক্ষকে উৎপাটিত করে মানে সমূলে তুলে ফেলে দেওয়ার জন্যই তো তাদের সরকারকে নিয়ে এসেছিল সাধারণ মানুষ। তাও তো কম দিন হলো না, 13 বছর হয়ে গেল। তাহলে এতদিন পর 13 বছর পর তারা বলছেন যে লোকে যদি সিআইডি তদন্ত চায় বা অন্য কিছু তদন্ত চায় সেগুলো দাবি করুক না, মানে তারা করবেন না। মজাটা এইখানটায় সব কিছু আপনার আমার সাধারণ মানুষের ঘাড়ে রেখে বন্দুক চালাবেন সব দল, যে দলই আসুক। রাজনীতিকদের এইটাই হচ্ছে একমাত্র ক্যারেক্টার। আপনি আমি আমরা হচ্ছে স্ট্যান্ড, জানেন তো। এই কদিন আগে দেখছিলাম ভারতে একটা নতুন ধরনের রকেট লঞ্চার তৈরি করেছে, পিনাকা নাম। এই পিনাক থেকে মানে এত সুন্দরভাবে রকেট লঞ্চ করা যায়, রকেটগুলো ছোড়া যায় যে বিদেশ থেকেও নাকি বরাত আসছে। এটা কেন আমরা এত ভালো রকেট লঞ্চার তৈরি করতে পেরেছি জানেন? তার কারণ আমাদের দেশে আমরা সাধারণ মানুষ রয়েছি, আমাদের মতো ভালো রকেট লঞ্চার আর কিছু হয় নাকি? রাজনৈতিক নেতারা এত বছর ধরে আমাদের পিঠের ওপর যাবতীয় কিছু বন্দুক রকেট যা পারেন সব রেখে লঞ্চ করে যাচ্ছেন, করে করে অভ্যস্ত হয়ে গেছেন। আমরা রকেট লঞ্চার হয়ে দাঁড়িয়ে রয়েছি রাজনৈতিক নেতাদের। ওই জন্য শুনলেন কেউ কিছু করবেন না, এ ওকে ঠেলবেন ও ওকে ঠেলবেন, আর সেটা নিয়ে কিছু বলার দায়িত্ব আপনার আমার। দেখুন, হ্যান্ডশেক করার দূরত্বে দাঁড়িয়েও সুশান্ত ঘোষকে গুলি করতে পারেনি ভাড়া করা খুনি, কারণ ওই মোক্ষম মুহূর্তে 9mm পিস্তলটা আটকে গেছিল। এবার এটার থেকে ভালো আর কিছু হয় না, বিশ্বাস করুন। ওই পিস্তলগুলোর হয়তো বিচার বিবেচনা রয়েছে, মানে আমি কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর কথায় যাচ্ছি না। ওরা ভাগ্যিস আটকে গেছিলো, যার জন্য আরেকটা লজ্জার সম্মুখীন আমাদের রাজ্যকে হতে হয়নি। কিন্তু সেইটার জন্য সুশান্ত ঘোষ সেদিন নিজের কপালকে থ্যাংক ইউ বলেছেন কিনা সেটা কিন্তু জানি না। আজকের পর সেই ঘটনা নিয়ে যদি সুশান্ত ঘোষ নিজের কপালকে দোষারোপ করেন তাহলে কি তাকে দোষ দেওয়া যায়? তার ওপর হামলার তদন্ত থেকে ফোকাসটা শিফট করে যাচ্ছে। কোনো বড় মাথার নির্দেশে তদন্তকারীরা হামলার কোনো কারণ না খুঁজে কার নির্দেশে হামলা সেটা খতিয়ে না দেখে অনেক বেশি মাথা ঘামাচ্ছে ওই জায়গা দখল, জমি দখল, এই সমস্ত নিয়ে। এটাই তো আফসোস করেছিলেন তৃণমূল কাউন্সিলর। কিন্তু এখন তো গোটা ব্যাপারটা উল্টো দিকে গড়াচ্ছে। জলাভূমি বোঝানো বা বেআইনি নির্মাণের মতো বিষয়গুলো তবুও রাজ্যের এখতিয়ারে ছিল, কিন্তু সুশান্ত ঘোষের ওপর হামলার চেষ্টা কেন হলো সেটা খুঁজতে খুঁজতে তদন্তের মোড় যদি ওই গুলশন কলোনিতে পৌঁছে অবৈধ অনুপ্রবেশের দিকে ঘুরে যায় তাহলে কি হবে? তাহলে তো গোটা বিষয়টা রাজ্যের সীমানায় আটকে থাকবে না, বিষয়টা কিন্তু তখন জাতীয় নিরাপত্তার ইস্যু হয়ে যাবে। দেখুন, ওই গুলশন কলোনিতে সত্যিই বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা আছে কিনা, থাকলে তাদের মানে সংখ্যা কত, কিভাবে এসছেন, কাদের মদতে আছেন, তাদের ওই কাগজপত্র সব তৈরি হয়ে গেছে কিনা, কিভাবে হলো, এই সব কিছু কিন্তু তদন্ত সাপেক্ষ। আর সেই তদন্তটা কলকাতা পুলিশ নয়, সেটা এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সির করার কথা। এবং সত্যিই যদি তা হয় তাহলে সুশান্ত ঘোষের ওপর হামলার চেষ্টাটা কেন হয়েছিল তা কি আর কেউ জানতে চাইবেন নাকি? তার থেকে বেশি, অনেক বেশি তাদের আগ্রহ থাকবে যে কি করে এরকম কলকাতার বুকে একটা মিনি বাংলাদেশ বা মিনি রোহিঙ্গা শিবির তৈরি হলো সেইটার দিকে। আমরা গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে নেমেছি, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ে নেমেছি। কারণ যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ইডিকে পেটানোর, ইডির বিরুদ্ধে আক্রমণের, সেই ব্যক্তি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, রোহিঙ্গাদেরকে নিয়ে সেখানে বসতি তৈরি করছে। সেই লড়াই, সেখানে পশ্চিমবঙ্গকে বাঁচানোর তৃণমূলের মুখ্যমন্ত্রীর হাত একদম সরাসরি।
দেখুন, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্যটা এটা কিন্তু টাটকা না, এই প্রসঙ্গে বলেননি, অনেক পুরনো, কিন্তু অদ্ভুতভাবে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। ওই সেই মনে আছে রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি শেখ শাহজাহানের বাড়ির বাইরে, এবং তারপর খুব বেশি দিন কিন্তু আর ওই রেশন দুর্নীতি বা ইডি আক্রান্ত হওয়ার খবর কি করে হলো এইসব ব্যাপারটা আটকে থাকেনি। আপনারা দেখেছে যে সেই সময় শেখ শাহজাহান আর তার বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ বেরিয়ে এসছে। অন্যের মাছের ভেড়ি, জায়গা, জমি সব দখল করেছেন। মহিলাদের হেনস্থা করার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে, মহিলারা রাস্তায় নেমে এসছেন। কিন্তু সেই সময় বিজেপির নেতারা সব থেকে বেশি যে দুটো বিষয়ে নজর দিয়েছিলেন, সেই দুটো বিষয়ের একটা যদি নারী নির্যাতনের অভিযোগ হয়, আরেকটা এই অনুপ্রবেশের অভিযোগ। কারণ দেখুন, এর পেছনে একটা কারণ আছে। বিজেপি বুঝেছিল যে এই দুর্নীতি বা তোলাবাজিটাকে ইস্যু করলে পাত্তা পাওয়া যাবে না, তৃণমূলও পাত্তা দেবে না, সাধারণ মানুষও গায়ে মাখবেন না, কারণ তাদের গা সওয়া হয়ে গেছে। আমরা বুঝে গেছি, এত পরপর এত দুর্নীতির গল্প আমরা শুনেছি, তাতে এত ধরপাকড় দেখেছি, এবং তারপরেও এত দিন পেরিয়ে গেছে, দুর্নীতি করলে যে কিছু হয় এখন অবধি অন্তত লোকের মনে সেরকম দৃঢ় কোনো বিশ্বাস জন্মায়নি, বরঞ্চ মাঝখান থেকে ব্যাপারটা গা সওয়া হয়ে গেছে। এই থাকে আমাদের এখানে সব কিছুতে এরকম আছে, এরকম একটা ভাব আর কি। ফলে এ দুর্নীতি করেছে, এ দুর্নীতিতে জড়িত, এই নিয়োগের মধ্যে দুর্নীতি আছে, এগুলোতে লোকে খুব একটা রিয়্যাক্ট করে না। আর যদি রিয়্যাক্ট না করে তাহলে ভোট দেওয়ার সময় তাদের নজরটা অন্যদিকে ঘুরবে কি করে। তাই জন্যই সম্ভবত ওই বিজেপির নেতারা তারা গোটা বিষয়টা নিয়ে গেছেন ওই নারী নিরাপত্তা আর অনুপ্রবেশের দিকে। কারণ এই দুটো আর কিছু হোক চাই না হোক, ইভেন প্রয়োজনে ওই জাতীয় স্তরে নিয়ে যাওয়া যাবে, আর তাহলে তৃণমূলকে খানিকটা হলেও বেকায়দায় ফেলা যেতে পারে। কসবাতেও তো ওই একই স্ট্র্যাটেজিতে এগোচ্ছেন বিজেপি নেতারা। বাংলাদেশি আর রোহিঙ্গারা এসে কলকাতার জনবিন্যাস বদলে দিচ্ছে, এবং সেটা কোনো খেয়াল করে দেখো কোনো সীমান্তবর্তী প্রান্তিক এলাকা নয়, একেবারে খোদ কলকাতার বুকে অনুপ্রবেশকারীরা গিজগিজ করছে। শহুরে ভোটারের মনে এই বিশ্বাসটা ঢুকিয়ে দিতে পারলে বিজেপির কী সুবিধা? অনেকগুলো। প্রথমত, যে কোনো ধরনের গণ্ডগোল, সে সাধারণ গণ্ডগোল হোক বা অন্য কিছু, মানে যেটাকে ঘিরে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগটা তোলা যায়, সেই সব গোলযোগের পেছনে কিন্তু এবার ট্যাগ হিসেবে এই অনুপ্রবেশের ইস্যুটাকে ঝুলিয়ে দেওয়া যাবে। দ্বিতীয়ত, যতবার রাজ্যের মন্ত্রী বা তৃণমূল নেতারা বলবেন যে কলকাতা সেফেস্ট সিটি, নিরাপদতম শহর, ততবার বিজেপির নেতারা বলার সুযোগ পাবেন কলকাতা সেফেস্ট, তবে সেটা এখানকার মানুষজনের জন্য নয়, অনুপ্রবেশকারীদের জন্য। আসলে বিজেপি নেতারা জানেন তো যে তাদের মতো করে অনুপ্রবেশ বিতর্কে সিপিআইএম বা কংগ্রেস তারা তৃণমূলকে চেপে ধরতে পারবে না। ফলে গোটা খেলাটাই হবে তৃণমূল আর বিজেপির মধ্যে। ভাবছেন তো এতে কি হলো অনেক কিছু। রাজ্যে রাজনীতির ওই বাইনারি যেটা, সেটা বজায় রইল। খেয়াল করে দেখুন, এই আরজিকর আন্দোলনকে কেন্দ্র করে বামেরা যেটুকুনি হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল, সামান্য হয়তো জমি, সেই আত্মবিশ্বাস, সেই জমিটাকেও এই ফাঁকে নষ্ট করে দেওয়া যাবে। বুঝিয়ে দেওয়া যাবে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ এখনও বিজেপি। এই চেষ্টাটা শুধু যে বিজেপি নেতারা করছেন বা করবেন তা তো নয়, আরেক দলও করছে, তৃণমূল। এবার এটা বামেদের অভিযোগ, কারণ শিয়ালদায় পুলিশের ওই কিয়স্ক ভাঙচুরের ঘটনায় যেভাবে দেশের অস্থিরতার কথা নিয়ে এসছেন ফিরহাদ হাকিম, যেভাবে কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেছেন, তাতে বামেরা ভাবতেই পারেন যে 2026-এর প্রিলিউড বাঁধার কাজটা জাস্ট শুরু হয়ে গেছে, আর সেই কাজটা একসঙ্গে করছে বিজেপি আর তৃণমূল। আসলে এখন না একটা অরাজকতা তৈরি হয়েছে, এটা শুধু এখানে না, সারা ভারতবর্ষ জুড়ে একটা অরাজকতা, একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে। তার কারণ একটা গভর্নমেন্ট তারা ফর দ্য পিপল হবে,
একটা গভর্নমেন্ট যদি শুধু ডিভাইড অ্যান্ড রুল, দাঙ্গা, মারপিট, হেট্রেড পলিটিক্স করে, আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে। পুলিশ কি ন্যাশনাল স্টাফ সাবজেক্ট? পুলিশ তো স্টেট সাবজেক্ট। ওরা অশিক্ষিত নেতা, বিভিন্ন সময় ফাউল প্লে করেন, আবার বিধানসভার ভোটের মধ্যে দাঁড়িয়ে ক্ষমা চান। অরাজকতা শুধু এখানে নয়, সারা ভারতে। ফিরহাদ হাকিম বললেন, মানে এখানে আছে সেটাও খানিকটা বলে দিলেন। এগুলো বলার সময় এটা আসলে বিরোধীদের জন্য ওরা এই জায়গাগুলো রেখে দেন। কথার খেলা মানে হচ্ছে কথার পিঠে কথা, একটা কথার খাঁজ থাকবে, সেখানে পা রেখে আরেকটা কথা এসে পড়বে আর কি। তার জন্য তো খাঁজটা তৈরি করতে হবে। এটা খুব সচেতনভাবে রাজনৈতিক নেতারা করে। এই যে বলছিলাম না, বাইনারি তৈরির চেষ্টা এবং তার মধ্যে এই যে জনবিন্যাস বদলে যাওয়া, এই গোটা বিষয়টা, এটার সঙ্গে অরাজকতার কি সম্পর্ক আছে বা কোথা থেকে আসছে সেটা তো পরের কথা, কিন্তু অভিযোগটা যে উঠছে সেটা কিন্তু শুধু এই যে কলকাতার কথা এখন দেখা যাচ্ছে, কিন্তু তার আগের থেকেই তো বিজেপি সুনির্দিষ্টভাবে এই অভিযোগটা তুলে আসছে। নিশিকান্ত দুবে ওই সাঁওতাল পরগনার ওই জায়গার পুরো জায়গা এবং খানিকটা ঝাড়খণ্ড, বিহার সব নিয়ে ঠিয়ে আর কি, ওই এলাকাগুলোতেও সেই অনুপ্রবেশ ঘটিয়ে সেখানকার জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন। অর্থাৎ গোটা জায়গায় এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে এই জনবিন্যাসের বদলে যাওয়ার অভিযোগটাকে, মানুষ কিন্তু সেটাতে নজর না দিয়ে আর পারবেন না। এবং তার ফল কি? তার ফল ওই বললাম বাইনারি। তার ফল কি? প্রত্যেকটা ক্ষেত্রে একটা অন্য ধরনের অস্থিরতা তৈরি হওয়া। এই যে শিয়ালদার ঘটনাটা, বাসের ভেতর মহিলা যাত্রীর সাথে অসভ্যতার অভিযোগ উঠেছিল, এবার সেটাকে কেন্দ্র করে দুই বাস যাত্রীর মধ্যে গোলমাল শুরু হয়। অভিযুক্তকে গ্রেফতার করলে তার রেশ এসে পড়ে কার ওপর? পুলিশের ওপর। ওই অভিযুক্তের সঙ্গে থাকা লোকজন নাকি লাঠি বাঁশ নিয়ে শিয়ালদায় পুলিশ কিয়স্কে হামলা করে। এবার দেখুন, প্রথম কথা হচ্ছে পুলিশের ওপর, পুলিশ তার নিজের দায়িত্ব পালন করেছে। এই অবস্থায় পুলিশের কিয়স্কে, মানে কোনো একা কেউ গেছিল এরকমও না, পুলিশকে কিয়স্কে গিয়ে ভাঙচুর করার সাহস কি করে লোকে পায়? এই সাহসটা কি আস্তে আস্তে লোকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অথবা মানুষ কখনো মরিয়া হয় যখন তার অনেক কিছু লুকানোর থাকে? কেউ কি এরকম আছে যাদের ওই ভেতরে একটা মরিয়া ভাব কাজ করছিল, যার জন্য পুলিশ কিয়স্ক ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে ফেলেছে? দেখুন, পুলিশ কিয়স্কের এই ভাঙচুরের ঘটনাটাকে ছোট্ট ঘটনা বা বিক্ষিপ্ত ঘটনা এরকম তো ফিরহাদ হাকিম বলতেই পারতেন, বলেননি। কিন্তু কেন বলেননি? শুভেন্দু অধিকারীকে খেলার সুযোগ করে দেবেন বলেই কি? ওই বলছিলাম না, একটা খাঁজ রেখে দেন বক্তব্যের মধ্যে, যাতে আরেকজনের বক্তব্য সেই খাঁজের ওপর পা দিয়ে এসে দাঁড়াতে পারে। ওখান থেকেই তো শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ব্যাপারটা যে রাজ্যের সাবজেক্ট, সেই বক্তব্যটা দেখে দিলেন। অর্থাৎ রাজ্যের পুলিশকে কোথাও গিয়ে এ রাজ্যেই যে কোনোভাবে এই ধরনের নিগ্রহের শিকার হতে হচ্ছে, তার দায়টা রাজ্যের সরকারের, এটাই মনে করিয়ে দিলেন তিনি। এগুলো ছোট ছোট উদাহরণ আর কি। ওই বললাম, এদের অদ্ভুত একটা ওই ফুটবল খেলা হয় না, পাস দেওয়া নেওয়া, এর অনেকটা সেরকম ব্যাপার। এবার কে যে রাজনীতিতে কাকে পাস দেন তার কোনো নির্দিষ্ট রুল নেই, একটাই রুল আছে, পাসটা দেবেন, কেউ না কেউ দিয়ে দেবেন আর কি। এবং তাতে বিরোধী দলের পায়ে যদি পাস যায় সেটাও চলবে, সেটাকেও মিসপাস বলা হবে না, তারও একটা কারণ থাকবে। এই যে দেখুন আরেকটা ঘটনা, মুর্শিদাবাদের ওই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যটা কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার ডেপুটি করা হোক, আর পুলিশ দপ্তরটা অভিষেককে দিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুমায়ুন কবিরের কথাটা নিয়ে যখন প্রতিক্রিয়া দিতে গেছিলেন ফিরহাদ হাকিম, কি বলেছেন তিনি শুধু যে প্রশাসক এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন তা নয়, একই সঙ্গে শুভেন্দু অধিকারীকেও একটা বড় সার্টিফিকেট দিয়ে ফেলেছেন। ফিরহাদ হাকিম বলেছেন যে যারা চাইছেন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুলিশ দপ্তরটা সরে যাক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যাক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে ভোটে জিতে দেখার। 2021-এ
শুভেন্দু অধিকারী তো তাই করেছিলেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়াই তার বিরুদ্ধে লড়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই হারিয়েছিলেন। যখন এই কথাগুলো বলছিলেন ফিরহাদ হাকিম, এটা কি তার মনে পড়েনি? মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছে। এটা উনি বলেছেন, সঠিকভাবেই বলেছেন, হয়তো একসময় সঠিকভাবে বলেছেন যে ওনাকে পুলিশ মন্ত্রী করে দেওয়া দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো পুলিশ মন্ত্রী হবেন? খারাপ কিছু হবে না, ভালোই হবে না আমার ধারণা। সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং এভরি, বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজরে এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো।